দর্শক, ঠাকুরগাঁও বার্তার নিয়মিত আয়োজন আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম হাসান। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন ঠাকুরগাঁওয়ের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সদ্য ভারপ্রাপ্ত জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দেবাশিস দত্ত সমীর। আমরা আজকে জানার চেষ্টা করব তার সম্পর্কে বিভিন্ন তথ্য, তার রাজনৈতিক জীবন সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ আমাদের মরহুম জনাব মোহাম্মদ সাদেক কুরাইশি, তার মৃত্যুর পরে এই পদটি শূন্য পদ হয়ে গিয়েছিল এবং সেই পদে কিন্তু ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই জেলা পরিষদের যিনি সদস্য, অর্থাৎ 1 নম্বর যিনি সদস্য জনাব দেবাশিস দত্ত সমীর, তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার সম্পর্কে বিভিন্ন তথ্য। আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো, ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি, আসলে আপনি তো সদ্য ভারপ্রাপ্ত জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তো আপনার কাছে প্রথম যে প্রশ্নটি যে আপনি এই জেলা পরিষদটিকে কিভাবে পরিচালনা করবেন, বা আপনার কোনো ব্যতিক্রম কোনো উদ্যোগ রয়েছে কিনা, আপনি কোনো ব্যতিক্রম উদ্যোগ নিয়ে এর প্রতি এই জেলা পরিষদটিকে পরিচালনা করবেন কিনা, সেটি আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। আমাদের ব্যতিক্রম চিন্তা ভাবনা আছে। আমি জেলা পরিষদে গত 26 তারিখে আমি এখানে দায়িত্ব অর্পণ করি, দায়িত্ব নিই। তারপরেই তো আমরা বিভিন্নভাবে কার্যক্রম চলছে। তো নির্বাচনকালীন আমাদের বিভিন্ন কার্যক্রম বন্ধ আছে, বিভিন্ন কার্যক্রমগুলি। তা আমরা নির্বাচনের পরে আমরা জেলা পরিষদে একটি মিটিং করে আমরা বিভিন্নভাবে জেলা পরিষদকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের প্রয়াত চেয়ারম্যান জনাব সাদেক কুরাইশি তার যে কাজগুলো, অসমাপ্ত কাজগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায়, এটা আমরা চিন্তা ভাবনা করেই আমরা ঠিকঠাক করবো। তা আপনারা আমাদেরকে সার্বিক সহায়তা করবেন। আপনি জানেন যে আমরা ডিজিটাল যুগ থেকে এখন স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করতে যাচ্ছি। তো আমার আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটি হলো যে আপনার যে এই যে এখানকার সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলো আমরা দেখি যে ম্যানুয়ালি মানুষ পায়। তো আপনার এই সেবাগুলো ডিজিটালাইজড করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেটা সহজ ভাষায় বলতে গেলে মানুষ ঘরে বসেই সেবার জন্য আবেদন করতে পারবে, এরকম কোনো সিস্টেম আপনি চালু করবেন কিনা? অবশ্যই ঠাকুরগাঁও জেলা পরিষদ সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছে, আমরা ঠাকুরগাঁও জেলা পরিষদে সেইভাবে কাজ করব এবং অনলাইনে সকল সুযোগ সুবিধা যেন মানুষ ঘরে বসেই নিতে পারে, সেটাও আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি পূর্বের যিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি একজন অত্যন্ত স্বচ্ছ ব্যক্তি ছিলেন। তিনি সবসময় বড় গলায় বলতেন বা জোর গলায় বলতেন যে তিনি তার প্রতিষ্ঠান, অর্থাৎ এই জেলা পরিষদ সবসময় দুর্নীতি মুক্ত ছিল। তো আপনি তো দায়িত্বভার গ্রহণ করেছেন, আপনিও সেই পথেই হাঁটবেন কিনা, বা আপনার প্রতিষ্ঠানকে আপনি দুর্নীতি মুক্ত রাখবেন কিনা, এবং দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স আমরা বলি, যে প্রধানমন্ত্রীও যেমন সবসময় বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনিও কি এই জেলা পরিষদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবেন কিনা? আসলে যে প্রশ্নটি আপনারা করেছেন সেটা আমরা জেলা পরিষদে প্রথম সদস্য থেকেই, আপনারা জানেন যে আমি দ্বিতীয়বার সদস্য, প্রথম থেকেই আমরা অঙ্গীকারবদ্ধ। তো আমাদের প্রয়াত চেয়ারম্যানকে আমি গত 5 বছর ট্রামেও আমি সদস্য ছিলাম এই সদর আসনে, তখন আমি সার্বিক সহায়তা করেছি। আমরাও অঙ্গীকারবদ্ধ এবং আমি যেহেতু আমাদের প্রয়াত চেয়ারম্যান যেহেতু আমাকে এই দায়িত্বটি অর্পণ করেছেন, আমি মনে করি তার যে জেলা পরিষদ যেভাবে ছিল সেভাবেই আমি সকলকে সাথে নিয়ে আমি দুর্নীতিমুক্ত এবং সুন্দর পরিবেশ একটি রক্ষা করার জন্য এবং ঠাকুরগাঁও জেলার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য জেলা পরিষদ একটি অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে। আগামীতেও আমি যতদিন এই চেয়ারে থাকবো ততদিন আমি চেষ্টা করব যে এখানে দুর্নীতি মুক্ত এবং সুন্দর একটি পরিবেশ রক্ষা করার জন্য। এখন তো আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন, তো ভবিষ্যতে যদি ভবিষ্যতের কথা বলি, যে ভবিষ্যতে তো জেলা পরিষদের নির্বাচন হবে, সেখানে আপনি অংশগ্রহণ করবেন কিনা, আপনার কাছে এটি জানার বিষয় ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, আমি দুইবার নির্বাচিত জেলা পরিষদ সদস্য এবং ঠাকুরগাঁও প্রাণকেন্দ্র শহরেই আমার বাসা। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা যে নমিনেশন দিবে সেখানেও আমি অংশগ্রহণ করব। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনে করে যে আমি এই নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যোগ্য, আমাকে যদি নমিনেশন দেয়, অবশ্যই আমি ঠাকুরগাঁ জনগণকে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি নির্বাচন করব এবং আমি আশাবাদী যদি আমাকে জননেত্রী শেখ হাসিনা দিবে, যেন আমি নমিনেশন চাবো। যদি নমিনেশন দেয় তাহলে অবশ্যই আমি ভোট করবো।
এবারে একটু আমি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইবো। আসলে আপনার ছোটবেলায় আসলে কি হবার স্বপ্ন ছিল, বা ছোটবেলায় তো আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি। আপনি ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন, কি হবার স্বপ্ন দেখতেন, এবং রাজনীতিতে আসা হলো কিভাবে? এই দুটি প্রশ্ন একটু জানবো। আপনারা জানেন যে আমি ঠাকুরগাঁও প্রাণকেন্দ্র রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতাম। আমি যখন ছোট থেকে আমি একজন ভালো অ্যাথলেটিক্স এবং ভালো খেলোয়াড় ছিলাম, যেখানে ঠাকুরগাঁয় বিভিন্ন দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প, সেগুলোতে আমি পুরস্কার পেতাম এবং রিলে দৌড় সহ প্রতি জায়গায় চ্যাম্পিয়ন পুরস্কারও পেতাম। এই জন্য আমি ঠাকুরগাঁ স্কুলে পড়ার সময় আমি ভালো ফুটবল খেলোয়াড় ছিলাম এবং ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। এবং সেখান থেকে আমি ঠাকুরগাঁ জেলার মধ্যে আমাদের স্কুলকে তিনবার চ্যাম্পিয়ন পুরস্কার এনে দিয়েছি। এবং আমার একটি সুদক্ষ একটা টিম ছিল ফুটবলের। এবং আমি ব্যাডমিন্টনও চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিলাম ঠাকুরগাঁ জেলার মধ্যে। এবং 96 এর পরে, 97 সালের পরে আমি ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে যে হকি স্টেডিয়ামে ছিলাম এবং ইনডোরসে আমি ব্যাডমিন্টনে গোটা সারা বাংলাদেশের অনূর্ধ্ব-18-তে আপনার জানেন যে সেকেন্ড হই। এটা অবায়দুল কাদের যিনি আছে, তখন উনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, তার হাত দিয়ে আমার পুরস্কারও আছে। এবং আমার প্রথম চয়েস ছিল যে আমি একটা ভালো উচ্চমানের খেলোয়াড় হব, কারণ আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা এই সময় ভালো ছিল না এবং আমি বিকেএসপিতেও ফুটবলে চান্স পাই। কিন্তু এই চিঠিটা আমাদের জেলা ক্রীড়া সংস্থানে আসছে, কিন্তু আমি সময় মতো না পাওয়ার কারণে আমি ফুটবলে অংশগ্রহণ করতে পারিনি। আপনারা জানেন যে আমার পরিবারে আমার মা বাবা আছে, আমরা চার ভাই। এবং আমার পরবর্তী আমার অনেক উত্থান পতন গেছে আর কি। আমি প্রথম ছাত্রলীগের রাজনীতিতে আসি 1995 সালে। অসহযোগ আন্দোলন তখন চলছিল সারা দেশে। তখন আমাদের প্রয়াত খাদিমুল ইসলাম এমপি ছিলেন, তার হাত ধরে আমরা 4-5 জন আমরা বন্ধু মিলে আমরা রাজনীতিতে, এই আমাদের কোর্ট চত্বরে সেখানে অসহযোগ মঞ্চ ছিল, সেখানে আমি রাজনীতিতে আসি। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিইনি। তারপরে আমি 1996 সালে তখন আমাদের দল ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগ। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই এবং ছাত্রলীগের রাজনীতিতে আমি সক্রিয় অবস্থান করি। সেখান থেকে দীর্ঘদিন রাজনীতি করার পরে 2001-এর পরে আমি জেলা ছাত্রলীগের 2001 বা 2 এর পরে আমি জেলা ছাত্রলীগের কাউন্সিলের মাধ্যমে আমি পাঠাগার বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি দীর্ঘদিন। দায়িত্ব পালন করার পরে তারপরে আবার আমি সাবেক হয়ে যাওয়ার পর আমি যুবলীগের রাজনীতিতে পদার্পণ করি। আপনারা জানেন যে আমার চাচাতো ভাই অনুসত্ব টিটো, তিনি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তারপরে তিনি যুবলীগের সভাপতি নির্বাচিত হয়। এবং তখন থেকে আমি যুবলীগের রাজনীতিতে সক্রিয় হই এবং জেলা যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ছিল আব্দুল মজিদ আপেল, তার সাথে আমি অ্যাক্টিভ ভাবে রাজনীতি করি। এবং পরবর্তী যুবলীগের কাউন্সিলে 2017 সালে আমি যুবলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এই নির্বাচিত হওয়ার পর থেকে জেলা যুবলীগের আমি দায়িত্বভার কাঁধে নিই এবং সক্রিয়ভাবে রাজনীতি করছি জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। এবং আপনি তার আগে আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলাম, যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগেই। এখানে সাধারণ, আপনারা জানেন যে আমাদের যে ডেমোক্রেটিক যে ভোট, এই ভোটটি হচ্ছে যারা মেম্বার চেয়ারম্যানদের ভোটে আমি প্রথমেই জেলা সদস্য নির্বাচিত হই। এইভাবে আমি কাজ করছি, একেবারে তৃণমূল থেকে উঠে তৃণমূল থেকেই কাজ করছি আর কি। আমি সাধারণ সদস্য হিসাবে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসাবে ছিলাম এবং বিভিন্ন জায়গায় কলেজ কমিটি, স্কুল কমিটি, বিভিন্ন জায়গায় ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, প্রতিটা জায়গায় তৎকালীন সভাপতি ছিল আলতাফুর রহমান আলতাফ এবং মোস্তাফিজুর রহমান রিপন ছিল বিপ্লবী সাধারণ সম্পাদক। এবং তাদের সাথে আমি একত্রিতভাবে কাজ করছি দীর্ঘদিন। তো তৃণমূল থেকেই কাজ করছি আর কি। এখন ঠাকুরগাঁর জনগণ, সাধারণ মানুষও আমাকে চিনে, জানে যে আমি কোন ধরনের বা কি করতে চাই। তো আমি চাই যে রাজনীতিতে যেন আমি ভালো কিছু করতে পারি এবং সাংবাদিকরাও আপনারা আমাকে সার্বিক সহায়তা করবেন। এবং আমার পরিবারের, আমার মা আমাকে সব সময় সহায়তা করছে। এখন আমার হ্যাঁ, যে স্ত্রী। প্রশ্নটিতে জি। আমিও আসতে চাচ্ছিলাম যে আসলে আপনার যে আজকের এই সাফল্য, এই সাফল্যের পেছনে সব থেকে বেশি অনুপ্রেরণা আপনার পরিবারে কার কাছ থেকে পেয়েছেন? প্রথমে তো আমার পরিবারে আমার মাই সবসময় সার্বিক সহায়তা করছে, কারণ আমার বাবা, আপনারা জানেন যে তিনি সবসময় কাজেই ব্যস্ত ছিল। মানে আমার বাবা একজন গ্যারেজ ছিল আমাদের, এই গ্যারেজের তিনি খুব ভালো একজন কাজ করতেন। গ্যারেজে আমাদের সুনামধন্য, আমার বাবার নাম গৌরাঙ্গ দত্ত, এক নামে সবাই জানে যে আমাদের গ্যারেজ ছিল, প্রথম গ্যারেজই আমাদের ছিল। এবং আমার চাচার নাম হচ্ছে বাচ্চু দত্ত। তারা দুই ভাই মিলেই গ্যারেজ করতো, এই গ্যারেজেই তারা কাজ করছে এবং অত্যন্ত পরিশ্রম করতো। এই জন্য বাবারা আমার পিছনে সময় কম দিত আমাদেরকে,
মা সার্বিকভাবে সহায়তা করতো। এবং পরবর্তী আমি বিয়ে করার পর আমার স্ত্রী এবং তারাই আমাকে সহায়তা করে, এবং সেভাবেই আমি রাজনীতি করে যাচ্ছি একইভাবে। মানে এখানে আমার বেগ পাইতে হয়নি সেভাবে। সবাই এখন আমাকে সহায়তা করছে, এবং আমার যুবলীগের যারা নেতাকর্মী আছে, ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে, বা আওয়ামী লীগের অনেকেই আমাকে সার্বিকভাবে সহায়তা করছে। তো এলাকার সার্বিক জনগণ থেকে সবাই আমাকে এখন সহায়তা করছে, যেন আমি ভালো কিছু করতে পারি, এলাকার কাজ করতে পারি, জনগণের কাজ করতে পারি। এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সদ্য দায়িত্ব পাওয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশিস দত্ত সমীর। আমরা আজকে তার সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম তার জীবন সম্পর্কে, তার তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, সেই সাথে তিনি জেলা পরিষদকে নিয়ে কি পরিকল্পনা হাতে নিয়েছেন সেই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করলাম। এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই প্রোগ্রামটি এখন শেষ করছি। নিশ্চয়ই পরবর্তীতে আমরা নতুন কোনো অতিথি, নতুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।